আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা আগামী দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। রোববার সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ যোগ দেন। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও এই বৈঠকে যোগ দেন। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে মার্কিন পণ্যের আমদানি বাড়ানো যায় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী যাতে এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব। পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমরা আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি। আমরা মনে করছি যে আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। এই কথাগুলো অনেকদিন ধরে আলোচিত হয়ে আসছে আমাদের ভেতরে, কিন্তু উইল ক্রিস্টালাইজ ইট ওভার দ্য নেক্সট 24 to 48 months। অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব, সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্যই আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। যে দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট। ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের সাথে রোববার সচিবালয়ে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আগামী জুনে আইএমএফ এর ঋণের অর্থ ছাড়ে আশাবাদী তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে বলে মনে করে আইএমএফ। তাদের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার জন্য যা যা দরকার সবই করছে সরকার। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেয়া কঠিন হবে না। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে, বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। দর্শক, চট্টগ্রামের মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে বিদেশি বিনিয়োগকারীরা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বিদেশি বিনিয়োগকারীরা কখন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন এবং কি কি ধরনের সুবিধা আসতে যাচ্ছে এই অঞ্চলে? কাকলি, চট্টগ্রামের যে দুটি অর্থনৈতিক অঞ্চল আছে এর মধ্যে একটি কোরিয়ান ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এটি অবস্থিত চট্টগ্রামের আনোয়ারা এলাকায়, এবং আরেকটি অর্থনৈতিক অঞ্চল সেটি মিরেশ্বরাই। এইখানে আজকে এখন থেকে আর কিছুক্ষণ পরে প্রায় 60টির বেশি বিদেশি বিনিয়োগকারীর একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা, এবং এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে প্রথমে কোরিয়ান ইপিজেড এলাকায়, যেটির মালিকানাধীন ইয়াংওয়ান, এবং এটি দক্ষিণ কোরিয়ার একটি মালিকানাধীন ইপিজেড এলাকা। এটি 1987 সাল থেকে আসলে চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে, এবং এই পর্যন্ত এখানে প্রায় 48টি কারখানা সেখানে উৎপাদন কাজ করছে, এবং সেখানে প্রথমে নিয়ে যাওয়া হবে, কারণ এখানে প্রায় 2492 একর জায়গার মধ্যে মাত্র 825 একর জায়গা এখানে কারখানা গড়ে উঠেছে, এবং বিশাল একটি এলাকা এখনো পর্যন্ত সেখানে কোনো বিনিয়োগ হয়নি। সেই কারণে যে বিনিয়োগ সম্মেলন
সম্মেলন হচ্ছে সেই সম্মেলনকে সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীরা সেখানে পরিদর্শন করা হবে এবং বিডার পক্ষ থেকে যেটা বলা হয়েছে এখানে যেই চট্টগ্রামে যারা বিনিয়োগ করবেন তাদেরকে মূলত চট্টগ্রামে আনা হচ্ছে এবং বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে এই বিদেশি বিনিয়োগকারীরা যদি চট্টগ্রামে তাদের জায়গা এবং পরিবেশ যদি পছন্দ হয় তাহলে বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন। আপনি জানেন যে এছাড়া চট্টগ্রামের যে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল আছে সেখানে প্রায় 30,000 একর জায়গা আছে এবং ইতিমধ্যে মাত্র 11টি কারখানা সেখানে কাজ শুরু করেছে, তবে এখনো পর্যন্ত বিশাল একটি অংশ সেখানে কোনো উন্নয়ন হয়নি বা কারখানা গড়ে ওঠেনি, সেখানেও নিয়ে যাওয়া হবে এবং প্রথমে বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হবে আনোয়ারা ইপিজেড এলাকায় এবং সেখান থেকে সেই প্রদর্শনের পরে তাদেরকে মিরসরাই নেওয়া হবে এবং রাত্রে আবার তাদের একই ফ্লাইটে করে ঢাকা ফেরার কথা রয়েছে। কাকলি এই ছিল এখানকার সর্বশেষ। আরিচ, আপনাকে ধন্যবাদ। দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হবে 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, এতে 50টি দেশের 1000-এর বেশি অতিথি ও বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। চুক্তি হতে পারে নাসার সঙ্গেও। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনার পথে বাংলাদেশ। আর এ পথে দেশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করতে বিডার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এবারের সামিটে 50টি দেশের 1000-এর বেশি অতিথি অংশ নিচ্ছে। এছাড়াও আসছে স্যামসাং, জারা, ওবার, টেলিনর, টয়োটা ও মেটার পাশাপাশি বিশ্বখ্যাত বেশ কিছু ব্র্যান্ডের প্রতিনিধিরাও। এতে স্পেস এক্সের মালিক ইলন মাস্ক সরাসরি উপস্থিত না থাকলেও স্টারলিংকের মাধ্যমে সরবরাহ করা হবে ইন্টারনেট সেবা। আমরা স্যামসাং এর খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্টআপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সামিটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ও মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীদের ঘুরে দেখানো হবে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক নীতি এদেশের বিনিয়োগকে কি বাধাগ্রস্ত করবে? বিডা বলছে, এই শুল্ক নীতি বরং শিল্পখাত সংস্কারে নতুন পথ দেখাবে। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। 4 দিনের সামিট বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশের সঙ্গে পরিচয় ঘটাবে, এমনটা জানিয়ে বিডা বলছে, এর মাধ্যমে দূর হবে বাংলাদেশ সম্পর্কে সৃষ্টি হওয়া সকল নেতিবাচক ধারণাও। আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির দালিলিক প্রমাণ দুদকের হাতে রয়েছে উল্লেখ করে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, আদালতে উপস্থিত হয়ে মামলা মোকাবেলা না করায় প্রমাণিত হয় তিনি দুর্নীতির সাথে যুক্ত। রাজধানীর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে রোববার এক ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, দুদক টিউলিপের চিঠির জবাব দেয়নি, এ কথা সঠিক নয়। বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়াও প্রায় 650 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক 2টি মামলা করেছে। দুদক চেয়ারম্যান জানান, ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে তদন্ত চলছে, দুর্নীতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে মামলা হতে পারে। দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিকী বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে।
বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে, গণমুখী উন্নয়ন করেছে, অথচ বিএনপিকে সংস্কারের বিরোধী বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পতিত স্বৈরাচার ও তার দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আব্দুস সালাম পিন্টু গোপালপুর আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়। পরে উচ্চ আদালতের আদেশে বেকসুর খালাস পান তিনি। কারামুক্ত হয়ে 17 বছর পর রোববার প্রথম গোপালপুরে যান আব্দুস সালাম পিন্টু। ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 আইন পাশ করে সেদেশের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকার এই আইন পুনর্বিবেচনা করবে বলেও প্রত্যাশা বিএনপির। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতের জনসংখ্যার 14%, অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইন। এই আইনটির অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মুসলিমদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে আইনটি। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে। সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ঈদের ছুটি শেষে এরই মধ্যে অফিস আদালত খুলে যাওয়ায় রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, সড়কে মানুষের চাপ কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন আমাদের। কাকলি ঠিকই বলেছেন, আসলে যাত্রীদের চাপ কিন্তু বেশ আমরা লক্ষ্য করছি গত দুদিন ধরে। আজকেও কিন্তু সকাল থেকে আমি রংপুরের কামারপাড়ায় যে ঢাকা কোচ স্ট্যান্ড এখানে এসেছি। এখন পর্যন্ত এখান থেকে বেশ কিছু কিন্তু ঢাকাগামী, চট্টগ্রামগামী, নারায়ণগঞ্জগামী এবং সিলেটগামী বেশ কিছু বাস এখান থেকে ছেড়ে গেছে। বিশেষ করে ঢাকাগামী বাসগুলোতে একদম সিট মনে হয় যেন খালি নেই। এবং আমি যেটা দেখেছি যে যাত্রীরা এখানে আসছেন যারা বিশেষ করে আগে টিকিট সংগ্রহ করতে পারেননি, সেই সমস্ত যাত্রী কিন্তু খুবই বিপাকে পড়েছেন। তারা বিভিন্নভাবে টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে টিকিটের দামও বেশি নেওয়া হচ্ছে এবং যেটি স্বাভাবিক সময়ে যে টিকিটের মূল্য থাকে সেই মূল্যে কিন্তু তারা টিকিট সংগ্রহ করতে পারছেন না। আর রংপুর থেকে যেহেতু ট্রেন একেবারেই কম, রাতে একটি ট্রেন ছাড়ে রংপুর থেকে, সেটি রংপুর এক্সপ্রেস, যার কারণে বাসের ওপর কিন্তু যাত্রীদের ভরসাটা বেশি, বাসের ওপর চাপ বেশি। আমি কাউন্টারগুলোতে খবরে নিয়েছি, এখানে বিভিন্ন পরিবহনের কাউন্টার রয়েছে। তারা বলেছেন যে ঈদের আগেই তাদের টিকিট প্রায় শেষ হয়ে গেছে, আর যে সামান্য কিছু টিকিট তাদের ছিল সেই টিকিটগুলো কিন্তু মানে একটা প্রতিযোগিতা চলছে, কারণ যাত্রীদের চাপ বেশি। কাকলি, আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে ঈদের দীর্ঘ ছুটির পরে যেহেতু একটা দীর্ঘ ছুটি পেয়েছিল, এই জন্য কিন্তু গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে ঈদ করতে এবার কিন্তু ঢাকার বাইরে বেশ কিছু মানুষ এসেছিল। আর রংপুর এটি একটা বিভাগীয় শহর। রংপুর এই কোচ স্ট্যান্ডটিতে আমরা দেখেছি রংপুরের বাইরেও বিভিন্ন আশেপাশের জেলাগুলোর যাত্রীরা কিন্তু এখানে আসেন। আমরা সকাল থেকে সেটি লক্ষ্য করছি যে দূর দূরান্ত থেকে যাত্রীরা আসছেন, তারা ঢাকায় ফেরার চেষ্টা করছেন। তাদের কর্ম
কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন এবং চাপটা কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু আর বাড়বে, এমনটি এখানে আমাদেরকে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারণ এখানে মানে যেহেতু দূর দূরান্তের যাত্রীরা আসেন, তারা সকাল 10টা, 11টা, 12টা, বিশেষ করে দুপুরের দিকে আরও চাপ বাড়বে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বাসগুলো ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন দূরপাল্লার। এখন পর্যন্ত যে যাত্রীরা এসেছে তারা মোটামুটি যাত্রা করতে পেরেছে। কাকুলি। মইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হক। দর্শক, এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।